মশাই, জীবনের সব স্বপ্ন যে আমার পূর্ণ হবে না, সেটা কোনোদিনই ভাবিনি। বেনুদা খবরের কাগজের একইভাবে পড়তে পড়তে বলে, সব স্বপ্ন যদি পূর্ণ হয় তাহলে ভালো মানুষদের কপালে দুর্যোগ আছে যে কমলবাবু। এই কেন কেন মশাই এমন কথা বলছেন কেন? এবার নিজের চোখের সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে বেনুদা বলে, এসব ছাড়ুন, এবার বলুন তো আপনার কোন স্বপ্নটা অপূর্ণ রয়ে গেছে? কমলবাবু এবার সোফায় সিধে হয়ে বসে বলেন, মশাই, এই 12 বছর পর কুম্ভ হলো, আর সেখানে আমরাই গেলাম না, সেটা কি মেনে নেওয়া যায়? কি বলেন ময়? বেলুদা এবার কাগজটা সামনে টেবিলে রেখে বলে, আহ তার মানে সমাজ মাধ্যমে দেখানো মানুষের হুজুগ দেখে আপনিও কিন্তু উৎসাহিত হয়ে উঠেছেন, কি বলেন কমলবাবু? তা মশাই হব না? অবশ্যই হবেন, তবে প্রথমেই সঠিক তথ্যটা জেনে রাখা যে ভীষণ প্রয়োজন। সঠিক তথ্য? বিষয়টা কি? এবারে কিন্তু কুম্ভ নয়। কুম্ভ নয়? না, একেবারেই কুম্ভ নয়। তাহলে? এটা হলো মহাকুম্ভ। 144 বছর আগে এটা হয়েছিল, আবারও 144 বছর পর এটা হবে। এই তফাৎটা কি মশাই? সেটা জ্যোতিষের বিষয় কমলবাবু, সেটা জানা দরকার কম। তবে এটা জেনে রাখুন যে কয়েক কোটি মানুষ মৌনী অমাবস্যায় স্নান করেছেন। আবারও মাঘী পূর্ণিমা তিথিতেও বহু মানুষ স্নান করবেন এই প্রয়াগরাজের সঙ্গম ক্ষেত্রে। এরপর বেনুদা কমলবাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, এত ভিড়ে নিজের রুচিবোধকে আর আরামকে ভুলে এক অতি সাধারণ মানুষের মতন যদি থাকতে পারেন, তাহলে মহাকুম্ভে অবশ্যই যাওয়া যেতে পারে কমলবাবু। বাকিটা আপনার উপর। কমলবাবু এবার সোফা ছেড়ে সিধে হয়ে দাঁড়িয়ে বলেন, "এ, আপনি কি কোনোভাবে আমাকে চিনতে ভুল করলেন বেনুবাবু? মানে না, মানে আমি পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে থাকতে পারি। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এবার আমি বলি, তাহলে আর চিন্তা কিসে কমলবাবু? শুভস্য শীঘ্রম। রোমাঞ্চের জন্য প্রস্তুত হন কমলবাবু, অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন আপনি। কে কেমন লাগছে কমলবাবু? প্রশ্ন করে বেনুদা। কমলবাবুর মুখ বিকৃত করে বলেন, মশাই, প্রয়োজনের অতিরিক্ত মানুষ আর ঘর্মাক্ত মোজার এই দুর্গন্ধে মানুষ যেমন থাকতে পারি, মশাই সেরকমই আছি আর কি। আমাকে ক্ষমা করবেন কমলবাবু, সংরক্ষিত সিট ব্যবস্থা করতে না পেরে আমি কিন্তু খুবই দুঃখিত এবং লজ্জিতও বটে। কমলবাবু নিজের জিভ কেটে বলেন, আরে মশাই, এমনভাবে কেন বলছেন বলুন তো? আপনি তো ইচ্ছা করে কিছু করেননি। আর তাছাড়া এই রোমাঞ্চের কথা তো আপনি আগেই আমাকে বলে দিয়েছিলেন, তাই অহেতুক চিন্তা করবেন না। তিনজনের বসার সিট যখন পেয়ে গেছি, তখন যত কষ্টই হোক না কেন, এই রাস্তাটা, এই বাকি রাস্তাটা বসেই পার করে যাব। আমাদের ট্রেন যখন বেনারস এসে পৌঁছায়, তখন ভিড়ের মাত্রা আরও 3 গুণ বেড়ে যায়। এখন একটা সিটে আমরা 3 জন ছাড়াও আরও 2 জন চাপাচাপি করে বসে আছেন। আর তাছাড়া ওয়াকিং স্পেসে হাঁটার বিন্দুমাত্র জায়গা নেই। কিন্তু মজার বিষয় হলো, এক দাদু সেই ভিড় ঠেলতে ঠেলতে এসে আমাদের সামনে এসে দাঁড়ান। তার পরনে ধুতি পাঞ্জাবি আর চোখে কালো ফ্রেমের চশমা। তারপর লাঠির খোঁচা দিয়ে দুজনকে সরিয়ে কমলবাবুর ঠিক বিপরীতে এসে বসে পড়েন। কমলবাবু অনেকক্ষণ থেকেই কিছু একটা বলার চেষ্টা করছিলেন। এবার তিনি কিছু বলতে যাবেন, অমনি সে ভদ্রলোক বলে ওঠেন,
আমি উমাচরণ লাহিড়ী, বেনারসে আমার বাস। চলেছি কুম্ভে পুণ্য অর্জন করতে। কমলবাবু বলেন, আমরাও সেখানে চলেছি। বাস কলকাতায়, নাম কমল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কি বললেন? কমল বন্দ্যোপাধ্যায়? মানে লেখক? আজ্ঞে। দে- আহ, দেখুন আমার কি সৌভাগ্য। আরে মশাই, আমি আপনার লেখার একজন ভীষণ ভক্ত। আপনার লেখা সব কটা উপন্যাস আমার পড়া। আর বলতে পারেন আমি আপনার অন্ধ ভক্ত বটে। ভক্তিগত কত কণ্ঠে কমলবাবু বললেন, মানে আমি নগণ্য। তারপর জিজ্ঞাসা করেন, মানে আপনি কি কি করেন মশাই? নাম তো আগেই বলেছি, পেশায় আমি একজন শাড়ি ব্যবসায়ী। তিন পুরুষ আমরা বেনারসি বাস করি। তবে কি জানেন, জন্ম কর্ম সব কিছু বেনারসে হলেও মন থেকে কিন্তু একেবারে বাঙালি। এরপর আমাদের দিকে ফিরে উমাচরণবাবু প্রশ্ন করেন, তা কমলবাবু, ওনাদের পরিচয়টা ঠিক? কমলবাবু এবার বাম দিকে বেনুদার দিকে তাকিয়ে বলেন, মানে উনি হলেন বিশিষ্ট গোয়েন্দা প্রভাত রায় ওরফে বেনুদা, আমার বন্ধু সম। এরপর আমার দিকে ফিরে বলেন, আর ইনি হলেন প্রভাতবাবুর খুড়তুতো ভাই পরেশনাথ রায় ওরফে পার্শে ভাইয়া। ভদ্রলোক বেনুদার দিকে অবাক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর বলেন, আহ, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি বলুন তো? সাক্ষাৎ বেণুবাবুর দর্শন, ভাবা যায়। আরে মশাই, আমি পার্শ্বে ভায়ার লেখা বেনুদার সব কটা রোমাঞ্চকর স্মৃতির কাহিনী আমি পড়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদেরও ভক্ত। বেনুদা এবার বলে, আপনি তাহলে একজন নিয়মিত রহস্য রোমাঞ্চের পাঠক? হ্যাঁ, তা বলতে পারেন। ছোট থেকেই ওই বিষয়ে একটা নেশা ছিল। এখন কাজ থেকে কিছুটা অবসর পেয়ে বইতে মনোসন্নিবেশ আরও বাড়িয়েছি। আপনার আর কমলবাবুর দুর্দান্ত কাহিনী আমাদের মতন মানুষের একটা অক্সিজেন যোগায়, বুঝলেন না? কমলবাবু এবার একটা গর্বের হাসি এসে বলেন, এত ভিড়ে এত ভিড় টেনে আপনি কেন? উমাচরণবাবু প্রশ্নটা শুনে কেমন গম্ভীর হয়ে যান, তারপর বলেন, কেন, আমি কি এই ট্রেনে উঠতে পারি না? বেনুদা বলে, কমলবাবু, ওনারও বোধহয় আমাদের মতন সঙ্গে সংরক্ষিত সিট পেতে পারেননি। ভদ্রলোক হেসে বলেন, একদম ঠিক ধরেছেন মশাই। বহু চেষ্টা করলাম কিন্তু পেলাম না। আমার অ্যাসিস্ট্যান্ট আগেই চলে গেছে সেখানে। আমার ছেলেও সে অনেক চেষ্টা করেছে বটে। আর অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে গিয়ে একটা পাকাপোক্ত থাকার ব্যবস্থাও করছে। আমার ছেলে অশোক, তাকেও যেতে বলেছিলাম, কিন্তু ব্যবসা বন্ধ রেখে চলে যাওয়াটা খুব একটা সহজ কথা নয়। তাই এরপর কিছুক্ষণ চুপ থেকে বলেন, আর তাছাড়া বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব খুব একটা তো বেশি কিছু নয়। তাই কষ্ট সৃষ্ট করে 3-4 ঘন্টা কাটিয়ে দিতে পারলেই কে লাভ হতে। আর সত্যি বলতে কি, আমিও সংরক্ষিত সিট পাইনি মশাই। কমলবাবু বলেন, আপনাকে মানে স্যালিউট দিতে হবে মশাই, এই বয়সে এত ভিড় ট্রেনে উঠে পড়লেন। আরে ও সব কিছু ব্যাপার নয়। এবার বলুন তো, আপনারা কোথায় উঠেছেন? বেনুদা ফোনটা ঘাঁটতে ঘাঁটতে বলে, আপাতত কিছু ঠিক হয়নি উমাচরণবাবু, দেখা যাক। আরে সে কি করে হয়?
আরে, একটা কাজ করতে পারেন তো। কাজ? কি কাজ? ইন্দ্র, মানে আমার অ্যাসিস্ট্যান্ট, ওকে বলে আমার টেন্টের পাশেই আপনাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেবো নাকি? কমলবাবু বলেন, মানে সে তো ভারী আনন্দের কথা। বেশ, তাহলে দাঁড়ান, আমি ইন্দ্রকে ফোন করে সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলি, দেখি ও কিছু ব্যবস্থা করতে পারে কিনা। ভদ্রলোক ফোন করে জানিয়ে দিতে ইন্দ্রবাবু আমাদের তাদের টেন্টের পাশেই একটা টেন্ট ব্যবস্থা করে দেন। বেনুদা বলে, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো উমাচরণবাবু, অসংখ্য ধন্যবাদ। বেশি কিছু করতে হবে না মশাই, আর মাঝে মাঝে একটু সঙ্গ দিলেই হবে। আরে ও মশা, এত মানে হাঁটতে হবে জানলে আমি ভেবে দেখছিলাম। বেনুদা বলে, এতে আমি নিরুপায় কমলবাবু, আপনি তো উমাচরণবাবুর মতন তাঁবুতে থাকতে পারতেন। না না মশাই, ঘুরবো, দেখবো, পুণ্য সঞ্চয় করব, এই জন্যই তো এখানে আসা। বেনুদা এবার আমাদের উদ্দেশ্য করে বলে, ওই দেখ পার্শ্বে দূরে আলোর বন্যা বয়ে চলেছে। বেনুদার কথা শুনে সেদিকে তাকাতে দেখি সত্যি এত আলো যে চোখ ধাঁধিয়ে যায়। কমলবাবু এবার বলেন, মানে শুধু আলো দেখেই নয় মশাই, অগণিত মানুষের জনজোয়ার দেখেও মানে অবাক আর বিস্মিত বোধ করছি। তারপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, কিন্তু ময় মানে এখন এত রাতে আমরা চললাম কোথায়? বেনুদা বলে, কয়েকটা নতুন জিনিস দেখাবো কমলবাবু, জাস্ট ফলো মি। কিছু দূর এগোতেই দেখি গঙ্গা নদীর ওপর পরপর বেশ কয়েকটা পল্টন অস্থায়ী ব্রিজ বানানো হয়েছে। লোকে এখানে সেগুলোকে ব্যারেলের বীজ বলে থাকে বটে, যাতে অগণিত পুণ্যার্থীরা সহজেই নদী পারাপার করতে পারে। কমলবাবু ব্রিজ পেরোতে পেরোতে বলেন, মোয়াই মানে এই একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই করতে পারেন। এই সঙ্গমী স্নানটা কি আজ রাতেই করবেন নাকি? বেনুদা হাঁটা থামিয়ে বলে, প্রথমত আমরা আজ স্নান করব না কমলবাবু, সেটা হবে কাল সকালে। আর প্রধান বিষয় হলো সঙ্গম পায়ে হেঁটে যাওয়া যায় না কমলবাবু, সেখানে স্নান করতে গেলে নৌকায় করে যেতে হবে বেশ খানিকটা। এই তাহলেই এখন কোথায় যাচ্ছেন বেনুবাবু? মহাকুম্ভে এলেন আর নাগা বাবাদের দেখবেন না? আমরা এখন নাগা বাবাদের আখড়ার দিকে যাচ্ছি কমলবাবু। সেখানে পৌঁছে আমরা একের পর এক তাঁবু পরিদর্শন করতে চলেছি। আর এদিকে কমলবাবু প্রত্যেক বাবাজিকে দেখে প্রণাম করতে করতে চলেছেন। বেনুদা বলে, অত প্রণাম করবেন না কমলবাবু, এখানে সবাই যে মহাত্মা তা কিন্তু নয়, এর মধ্যে অধিকাংশটাই কিন্তু ভণ্ড। তবে হ্যাঁ, আসল কি নেই অবশ্যই আছে, তবে সেটা আমাদের চোখে পড়বে না। কমলবাবু প্রণাম থামিয়ে বেনুদার দিকে অবাক হয়ে তাকিয়ে বলেন, এই মানে এই বলেন কি মশাই? এবার আমি বলি, একদম ঠিক বলেছে বেনুদা, তবে সেটা প্রকাশ্যে বললে মানুষের অন্ধবিশ্বাসে আঘাত লাগতে পারে কমলবাবু। আর সেখানে আপনাকেও এখানে থাকার অনুমতি বা সাহস পাবেন কি না তা সেটা বলাও কঠিন। বেনুদা এবার হাঁটা থামিয়ে বলে, আর আঘাত লাগলে যে কি সাংঘাতিক ব্যাপার হতে পারে কমলবাবু, সেটা নিশ্চয়ই আপনার মতন গুণী একজন মানুষকে বুঝিয়ে দিতে হয় না। কিছু দূর যাওয়ার পর কর্মদ্বার অতিক্রম করার পরেই আমরা একটা মন্দিরের সামনে উপস্থিত হই। বেনুদা বলে, এই রায়কিশোরীর দর্শন ছাড়া কুম্ভে স্নান করা কোনো পুণ্য অর্জন করা যায় না, তাই প্রথমেই আসুন এনাদের দর্শনটা শুরু করি। মন্দির থেকে বেরিয়ে আমরা রামকন্দ ফল খেতে দাঁড়িয়ে যাই। খাবার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু কমলবাবুর ইচ্ছা একবার স্বাদ করে দেখবেন। আমি আর কমলবাবু দাঁড়িয়ে ফল খাচ্ছি,
আমাদের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে বেনুদা সিগারেটে টান দিচ্ছে। হঠাৎ আমি লক্ষ্য করলাম বেনুদা কেমন যেন অন্যমনস্ক হয়ে সজাগ প্রহরীর মতন কোনো একটা জিনিস লক্ষ্য করে চলেছে। এবার আমাকে বলে, পার্শ্বে আমি তার চোখ বরাবর আমার পেছন দিকে ফিরতে দেখি উমাচরণ বাবু আমাদের থেকে 150 মিটার দূরে এক সাধু বাবার সাথে দাঁড়িয়ে গল্প করছেন। আমি বলি, ওনারা চেনা বলেই তো মনে হচ্ছে বেনুদা। বেনুদা ঠিক একইভাবে তাদের দিকে তাকিয়ে থেকে বলে, সাবাস পার্শ্বে, তবে খানিকটা উত্তেজনা কাজ করছে ওনাদের ভেতর, তাই নয় কি? একবার কাছে গিয়ে দেখবেন নাকি মশাই, যদি কিছু বিপদ। হ্যাঁ কমলবাবু, আপনি একদম ঠিক বলেছেন। ভদ্রলোক আমাদের কম তো সাহায্য করেননি। তাই আসুন। এই বলে বেনুদা উমাচরণ বাবুর দিকে এগোতে থাকে, আর আমরা যাই তার পিছু পিছু। আমরা কাছে পৌঁছানোর আগেই সাধুবাবু ওখান থেকে চলে যান। বেনুদা এবার উমাচরণ বাবুকে লক্ষ্য করে বলে, কিছু অসুবিধা হচ্ছিল না তো মিস্টার লাহিড়ী? আমাদের দেখে মিস্টার লাহিড়ী প্রথমটা ঘাবড়েই যান, তারপর নিজেকে সামলে বলেন, আরে না না মিস্টার রে, টাকা চাইছিল। হ্যাঁ, কিছু টাকা দিলামও, কিন্তু বায়না আরো বেড়ে যাওয়ায় আমার সাথে একটু তর্কাতর্কি লেগে যায় আর কি। বাহ, বেশ ওসব ছাড়ুন, আপনারা এখানে এই মানে রাধা গোবিন্দর মন্দিরে এসেছিলাম দর্শনের জন্য। বা বাবা, খুব ভালো, পারলে একবার সাহিত্য হনুমানজির দর্শনটা করে আসবেন। মানে সেটা কি মশাই? জানেন না? সে কি, আপনি নাকি একজন বিখ্যাত লেখক। এরপর বেনুদার দিকে তাকিয়ে বলেন, আপনি জানেন তো মশাই। বেনুদা হাসি মুখে বলে, জি আগিয়ে। বেশ, চলুন যেতে যেতে বলি আপনাদের। এরপর হাঁটা আরম্ভ করে উমাচরণবাবু বলতে শুরু করেন, ওই জায়গার নাকি হনুমানজি কিছু সময় শুয়ে বিশ্রাম নিয়েছিলেন, আর তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে যায় লেটে হয়ে হনুমানজি। তবে আরও একটা মজার বিষয় আছে, জানেন কি? কি বসে, বর্ষাকালে মন্দিরের অর্ধেক ভাগ গঙ্গা বক্ষের তলায় নেমে যায়। পরে শরৎকাল এলে জল নামলে আবারও পুজো আরম্ভ করা হয়। মানে একটা থ্রিলিং ব্যাপার মশাই। বেনিতা এবার বলি, আপনি কি কাল স্নান করছেন নাকি? একদম মিস্টার রায়, তারপর কাল রাতের ট্রেন ধরি বাড়ি। আর আপনারা? ভাবছি কাল সকালে স্নান করব, তবে কালকের দিনটা এখানেই কাটাবো বলে চিন্তা করছি। বেশ বেশ, ভালো ভালো। কথা শেষ হতে হতে আমরা যে যার তাঁবুতে পৌঁছে যাই। উমাচরণবাবু আমাদের শুভরাত্রি জানিয়ে পাশের তাঁবুতে ঢুকে যান। কমলবাবু টেন্টে ঢুকে বলেন, মানে ভদ্রলোক বেশ দিল দৌড়িয়া, কি বলেন মশাই? বেনুদা পায়ের মোজা খুলতে খুলতে বলে, হ্যাঁ তাই তো লাগছে। আমি বলি, আচ্ছা কমলবাবু, আপাতত ওনার মধ্যে রহস্য না খুঁজে কালকে স্নানের প্রতি মনোযোগী হলে হয় না? কমলবাবু হেসে বলেন, আই হ্যাভ অলওয়েজ ওয়েলকাম মাই ডিয়ার ভায়া পরেশ। আজ সকাল হতে না হতে আমাদের সব প্ল্যান ভেস্তে যায়। সকাল থেকেই একটা বিষণ্ণতা গ্রাস করে ফেলেছে আমাদেরকে। কারণ আজ সকালেই বেনুদার কাছ থেকে জানতে পারি কেউ বা কারা উমাচরণ বাবুকে কিছু একটা ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে। বার কয়েক আঘাত করা হয়েছে তার বুকের ওপর। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, পাশের তাঁবুতে থেকেও আমরা কিছু জানতে পারলাম না। সকাল হতেই উমাচরণবাবুর অ্যাসিস্ট্যান্ট ইন্দ্রনাথবাবু বেনুদাকে এই খবরটা দিয়েছেন। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। এখন পুলিশ এসেছেন, তবে তারা বডিটাকে খুঁটিয়ে দেখছেনও বটে। কমলবাবু এবার বলেন, এই বেনুবাবু,
এত কিছু ঘটে গেল, কিন্তু আমরা জানতে পারলাম না কেন? বেনুদা পুলিশের কার্যকলাপ দেখতে নজর রাখতে রাখতে বলে, সেটাই তো ভাবছি কমলবাবু, এত পাশে থেকেও। বেনুদা কি কথা থামাতে হলো, কারণ অ্যাসিস্ট্যান্ট ইন্দ্রনাথ বাবু আমাদের দিকে এগিয়ে আসছেন। ভদ্রলোক এগিয়ে এসে বলেন, কি যে বিশ্রী ঘটনা ঘটে গেল, কি বলি বলুন তো। বেনুদা বলে, উমাচরণবাবুর ছেলেকে জানিয়েছেন নাকি? হ্যাঁ, জানিয়ে তো দিয়েছি। হ্যাঁ, উনি চলেও আসবেন বিকালের মধ্যেই। আচ্ছা, আপনি ওকে কিছু বুঝতে পারেননি? একেবারেই নয় প্রভাতবাবু, আমার ঘুম এমনিতে খুবই পাতলা, অল্প আওয়াজই আমার ঘুম ভেঙে যায়। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল, পাশের বিছানায় শুয়ে থেকো আমি কিছু টের পেলাম না কেন, সেটাই তো অবাক লাগছে মিস্টার রায়। বেনুদা এবার ইন্দ্রনাথ বাবুকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি কতদিন অন্য কাজে কাজ করতেন? হ্যাঁ, মাস 8 তো হবেই। আপনার উমাচরণবাবুকে কেমন লাগতো? অত্যন্ত অমায়িক এবং একজন ভালো মানুষ। শত্রু ছিল? দেখুন মিস্টার রায়, আমি যেটুকু জানি ওনার তেমন কোনো শত্রু ছিল না, তবে ব্যবসা ক্ষেত্রে কম্পিটিশন তো লেগেই থাকে। সেই ক্ষেত্রে কিছু হলে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে তবে কি ইন্দ্রনাথবাবু? আসলে ওনার ছোট ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে একটা টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরে। এবার বেনুদা কিছু জিজ্ঞাসা করবেই, তার আগে ইন্সপেক্টর রুদ্র ইন্দ্রনাথ বাবুর কাছে এগিয়ে আসেন। ইন্দ্রনাথ বাবু বেনুদার সাথে পরিচয় করতে তিনি চিনতে পারেন। ভদ্রলোক অবাঙালি হলেও বাংলা বেশ বলতেও এবং বুঝতে পারেন। ইন্সপেক্টর রুদ্র বলেন, দেখেন মিস্টার রে, আমি আপনার নাম আমার কালিগ ইন্সপেক্টর রানার কাছ থেকে ভালোই শুনেছি, তাই আপনার কর্মকাণ্ড নিয়ে আমি খুব ভালো করে ছানবিন করেছি। কিন্তু মিস্টার লাহিড়ির সাথে আপনি কিভাবে? অসংখ্য ধন্যবাদ ইন্সপেক্টর রুদ্র। আসলে কাল ট্রেনে উমাচরণবাবুর সাথে আমাদের প্রথম দেখা হয়, সেখানেই আমাদের প্রথম আলাপ। তারপরেই এখানে থাকার ব্যবস্থাটা উনি আমাদের করে দেন। ওকে, দেখেন, আচ্ছা, খুনটা কখন হয়েছে বলে আপনি আন্দাজ করছেন? দেখেন প্রভাত বাবু, পোস্টমর্টম না হওয়া অবধি সঠিক টাইম আমি বলতে পারবো না। তবে আন্দাজ রাত দুটো থেকে 3টের মধ্যেই যা ঘটনা ঘটার ঘটেছে। তবে একটা বাদ আপনাকে বলতে পারি মিস্টার রে, সার্টেনলি। আপনি চাইলে এ তদন্ত চালিয়ে যেতে পারেন। আমি আপনাকে সাহায্যই করব। বুঝতেই তো পারছেন, এই মহাকুম্ভে এমন একটা ঘটনা বিশাল একটা ইস্যু ক্রিয়েট করতে পারে মিস্টার রে। তাই যদি আমি অবশ্যই চেষ্টা করব ইন্সপেক্টর রুদ্র। তবে আপনার কাছে কিছু যদি ইনফরমেশন থাকে তাহলে সেটা যদি বলেন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মিস্টার রে, আমি জানতে পারলে অবশ্যই বলবো। আর আপনিও। হ্যাঁ, আমি যদি কিছু জানতে পারলে আপনার সাথে যোগাযোগ করে নেবো ইন্সপেক্টর রুদ্র। ভদ্রলোক চলে গেলে আমরা 3জন তাঁবুর ভেতরে ফিরে আসি। কমলবাবু এবার বেনুদাকে জিজ্ঞাসা করে, এই মশাই, সব কিছুই তো ঘাটা, আপনি কোথা থেকে শুরু করবেন ভাবছেন? বেনুদা চেয়ারে বসে বলে, সেটাই তো ভাবছি কমলবাবু। এবার আমি বলি, বেনুদা, খুনটা কি করতে পারে বলো তো? বেনুদা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে বলে, এরকম বোকা বোকা প্রশ্ন তোর মুখ থেকে শুনবো, এটা কিন্তু আমি আশা করিনি রে পাশে। যেখানে বিষয়টা একেবারেই স্পষ্ট নয় দেখছিস, সেখানে খুনি কে বলাটা অতীব আড়ম্বরের নয় কি? তাহলে? এখন কিছু বলা যাবে না রে পাশে।
সময়ের অপেক্ষা করা ছাড়া এখন কিছু করা যাবে না। এরপর কমলবাবুকে বেনুদা বলে, আপনারা বরঞ্চ একবার সাহিত্য হনুমান, নেহরু বাসভবন আর হ্যাঁ ওই ইস্কন মন্দিরটা দেখে আসবেন। ইস্কন মন্দিরের ওপরের বারান্দা থেকে এই কুম্ভর একটা ভালো ভিউ পাবেন। এই কিন্তু আপনি? আমাকে কিছুটা একা থাকতে হবে কমলবাবু, আর দেখি পারলে একবার থানা থেকে ঘুরে আসতে পারি। আপনি যাবেন না? আমাকে ক্ষমা করবেন কমলবাবু, যে কারণে এখানে এলেন সেই শাহী স্নানটাই বাদ পড়ে যাচ্ছে। কমলবাবু বেনুদার পাশে বসে বলেন, মানে আমাকে এই চিনলেন মশাই? একটা মানুষ যিনি আমাদের এই অচেনা জায়গায় এতটা সাহায্য করলেন, তারই মানে মর্মান্তিক ঘটনায় আমরা ফুর্তি করে মানে সময় নষ্ট করবো মশাই? তার চেয়ে বরং আপনি ওই অপরাধীকে ধরুন, তারপর না হয় ওই স্নায়ী স্নান করা যাবে। কেমন লাগছে কমলবাবু? অস্থির ভায়া, অস্থির। লস্যিতে চুমুক দিয়ে বলে ওঠেন কমলবাবু, আমরা ইতিমধ্যে সাহিত্য হনুমান, নেহেরু ভবন আর ইস্কন মন্দির দেখা হয়ে গেছে। আজ সারাটা দিন আমি কমলবাবু গোটা প্রয়াগরাজের বেশ কিছু দর্শনীয় স্থান দেখে ফেলেছি। এখন ঠিক করছি লস্যি পানের পর আকবর কেল্লাটাও দেখে আসব। শুনেছি সেখানে অবস্থিত পাতাল মন্দিরটা খুবই সুন্দর, তবে সেটা আকবর সৃষ্ট না বর্তমানে শিক্ষিত সম্প্রদায়ের দ্বারা সৃষ্ট সেটা বলা কঠিন। আমরা দুজন লস্যি পান করছি এমন সময় সেই কালকে রাতে দেখা সাধু বাবাকে আমি দেখতে পাই, যাকে গতকাল রাতে উমাচরণ বাবুর সাথে দেখতে পাই। তবে আজ সে একা নয়, সঙ্গে আরও একজন সাধু বাবা আছেন। আমি তাড়াতাড়ি দোকানের টাকা মিটিয়ে কমলবাবুকে নিয়ে বেরিয়ে পড়ি সেই সাধু বাবাকে অনুসরণ করতে। দীর্ঘ ব্যস্ত ও জনবহুল রাস্তা অতিক্রম করে আমরা যখন পৌঁছেছি নন্দী নামক মূল তরুণের সামনে, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো এতক্ষণ ধরে যে সাধু বাবাকে আমরা অনুসরণ করছিলাম, এখন আমরা তেনাদের আর দেখতে পাচ্ছি না। কমলবাবু বলেন, ভায়া এবার কি করবি বলো তো? আমি ভিড়ের মধ্যে এদিক ওদিক দেখতে দেখতে বলি, সেটাই তো ভাবছি কমলবাবু, আপাতত হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বেনুদাকে গিয়ে সবটা বলা খুব দরকার, দেখি তারপর কি করা যায়। কিন্তু ভায়া পরেশ, নীনাকে অনুসরণ করেও বা আমাদের লাভ কি? কমলবাবু, কাল রাতের উমাচরণ বাবু আর সাধু বাবার মধ্যে কথোপকথনের দৃশ্য মনে আছে মনে হয় আপনার? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? আপনি হয়তো লক্ষ্য করেননি, কিন্তু আমি বেনুদার মুখের দিকে তাকিয়েছিলাম, আর আমি বুঝতে পেরেছি ওনাদের কথোপকথনীন বা তর্কাতর্কির বেনুদার কিন্তু সন্দেহই লেগেছিল। মানে তাহলে গন্ডগোল আছে বলছো ভাইয়া? থাকলেও থাকতে পারে, তাই তো। এরপর আমি কমলবাবুর দিকে ফিরে বলি, বেশ ছাড়ুন, চলুন এবার আকবর কেল্লাটা দেখে আসা যাক। কালের নিয়মে কেল্লার বহু জায়গা ক্ষতিগ্রস্ত হলেও তার আভিজাত্য আর নবাবিয়ানা এখনো ভাটা পড়েনি। দীর্ঘ বেশ কিছুটা চড়াই করার পর আমরা যখন কেল্লার একেবারে উঁচু জায়গায় গিয়ে পৌঁছাই, দেখি সেখানে বিভিন্ন দেবদেবীর ছবি দেয়ালে আঁকা হয়েছে। কমলবাবু হাঁপাতে হাঁপাতে বলেন, ভায়া মানে এই মোগল যুগের কেল্লায় এই গোপালের ছবিটা বেশ মানে ব্যাপারটা ঠিক মানে বুঝতে পারলাম না তো। আমি ওনার কানে কানে বলি, জাস্টিফাই যে করে না সেটা আমি খুব ভালো করেই জানি কমলবাবু, তবে এখানেই চুপ করে থাকাটাই শ্রেয়। ধর্মের সঙ্গে সঙ্গে ইতিহাসের দর্শন পেলে ক্ষতি কি? বেশ কিছুক্ষণ সেখানে ঘুরে
আমরা দুজন আবার ফিরে আসি তাঁবুতে। তবে সেখানে গিয়ে যে কমলবাবু মোটেও ভালো লাগেনি সেটা বলে দিতে হয় না। বেনুদার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। আমাদের দেখতে পেয়ে সে বলে, কিরে, কেমন ঘুরলি সারাদিন? আমি বলি, সে তো ভালোই ঘুরলাম বেনুদা, কিন্তু আবার কিসের কিন্তু রে? কমলবাবু এবার বিছানার ওপর সিধে হয়ে বসে বলেন, কিন্তুর উত্তরটা মনে আমি দেব। আজ এই সকালে আমরা কাল রাতের ওই সাধু বাবাকে দেখতে পেয়েছি মশাই। বেনুদা অবাক হয়ে বলে, সাধু বাবা? কোন সাধু বাবা? আরে মশাই, ওই গতকাল রাতে এই যার সাথে উমাচরণবাবু তর্কাতর্কি করছিলেন, এই সেই সাধু বাবা। বেনুদা এবার নিজের বিছানায় বসে বলে, আহ, ও, এই ব্যাপার। তাতে সমস্যা কি কমলবাবু? এটা তো মহাকুম্ভ, এখানে সাধু বাবা থাকাটাই তো স্বাভাবিক। আমি একটু হকচকিয়ে বলি, তাহলে কাল রাতে ওনাকে তুমি সন্দেহ চোখে দেখছিলে কেন? বেনুদা বিছানায় শুয়ে পায়ের ওপর পা তুলে সেটা দোলাতে দোলাতে বলে, শুধু একটা ফোনের অপেক্ষারে পারছে, তারপর সব কাম ফর্সা। এরপর কমলবাবুর দিকে ফিরে বলে, কমলবাবু, আগামীকাল স্নানটাও হতে পারে, বুঝলেন? কমলবাবু বলেন, তার মানে কি ছুটির ঘন্টা পড়বে মশাই? কিছুক্ষণ অপেক্ষা করেছেন কমলবাবু। উমাচরণবাবুর পুত্র আজ রাতেই এসে পড়বেন, আর তারপরেই যা করার আমি সেরে ফেলব। আপাতত একটু বিশ্রামের দরকার আমার, সারাদিন অনেক পরিশ্রম করতে হয়েছে। এই বলে সে আমাদের খেয়ে নিতে বলে পাশ ফিরে শুয়ে পড়ে। কমলবাবু আমাকে তাঁবুর বাইরে নিয়ে এসে বলেন, এ কি করবে ভায়া? সারা রাত জেগেই কাটিয়ে দেবে নাকি? আমি বলি, সেটা করেও যে খুব একটা সদুত্তর বেনুদের কাছ থেকে পাবেন তা তো নয়। না, তা পাওয়া যাবে না ঠিকই, তাই বলছি শুয়ে পড়ুন। তাছাড়া আমাদের দুজনেরও তো বেজায় খাটুনি হয়েছে। কমলবাবু বিমর্ষ হয়ে বলেন, "আহ, বেশ, তুমি যখন বলছো, আহ, তবে তুমি কিছু জানতে বা বুঝতে পারলে আমাকে অবশ্যই ডেকে দিও কিন্তু ভায়া। বিষয়টা এখন খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে গেছে। একটু মিস করলেই একটা বড় সড়ো মিস, বুঝলে? অবশ্যই জানাবো কমলবাবু। এই বলে আমরাও শুয়ে পড়ি। রাস্তায় আস্তে আস্তে কিছু চাট জাতীয় খাদ্য গ্রহণ করার জন্য আমাদের পেট এখন অনেকটি ভর্তি আছে, তাই কিছু না খেয়ে শুয়ে পড়লাম। তবে মুশকিল হলো, কমলবাবুকে তো মন ভোলানো কথা বলেই দিলাম, এদিকে আমার চোখে তীব্র উত্তেজনায় ঘুম আসছে না। কি জানি আগামীকাল সূর্যোদয়ে কি নতুন দিশা নিয়ে আসবে আমাদের জন্য। আমাদের তাঁবুর বাইরে আজ গোল টেবিল বৈঠক। শীতের সকাল, তার উপর উত্তরপ্রদেশের এই শহরে ঠান্ডার হাতছানি যে জোরালো তা বলে দিতে হয় না। আমার হাতে থাকা স্মার্ট ওয়াচে এখন ঘড়িতে দেখি সকাল 8টা। তিনটে পাশাপাশি চেয়ারে আমি, বেনুদা আর কমলবাবু। তার ঠিক উল্টো দিকে চেয়ারে ইন্সপেক্টর রুদ্র, ইন্দ্রনাথবাবু আর একজন নতুন ভদ্রলোক, উমাচরণবাবুর পুত্র, আর আরেকজন ব্যক্তি যাকে প্রথমে দেখে আমি এবং কমলবাবু দুজনেই বেশ ভিমরি খেয়েছিলাম। কালকের দেখা সেই সাধু বাবা। বেনুদা এতক্ষণ সবার দিকে তাকিয়ে দেখে তার চায়ের পেয়ালা থেকে চা পান করতে থাকে। ইন্সপেক্টর রুদ্র এবার বলেন, মিস্টার রে, সকাল সকাল মিটিং। বেনুদা চায়ের কাপটা পাশে নামিয়ে রেখে সামান্য হেসে বলে,
প্রয়োজন আছে ইন্সপেক্টর রুদ্র। সময়ে থাকতে যদি তাকে মর্ম না দিই, তাহলে পরে যে পস্তাতে হতে পারে। ইন্দ্রনাথবাবু বলেন, কিসের জন্য মিস্টার রায়? বেনুদা এবার আমাদের চমকে দিয়ে ইন্দ্রনাথবাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, সেদিন রাতে, মানে ঘটনার দিন রাতে, উমাচরণবাবুর খাওয়ারে ঘুমের ওষুধটা কেন মেশালেন ইন্দ্রনাথবাবু? ইন্দ্রনাথবাবু চমকে উঠে বলেন, কি যা তা বলছেন বলুন তো মিস্টার রে, আমি এসব কেন করতে যাব? বেনুদা নিজের চেয়ারে হেলান দিয়ে বলে, আহ, করবেন কেন? তার কারণ হচ্ছে আপনার ফায়দা আছে। ফায়দা? হ্যাঁ, কিরকম? সেটা আমি বললে কি খুব একটা ভালো দেখাবে মিস্টার লাহিড়ী? কমলবাবু চমকে উঠে বলেন, এই লাহিড়ী? কিন্তু ও মশাই, ও তো, উনি তো লাহিড়ী কেন হতে যাবেন? বেনুদা কমলবাবুর দিকে ফিরে বলে, সেটাই তো খেলা কমলবাবু। আসলে ইন্দ্রনাথবাবু হলেন উমাচরণ বাবুর অবৈধ সন্তান। ইন্দ্রনাথবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, না না, আপনার কোথায় ভুল হচ্ছে মিস্টার রায়। আসলে কেসের কিনারা তো করতে পারছেন না, তাই এ সমস্ত মিথ্যা রটনা রটিয়ে আমার নামে একটা বদনাম রটাচ্ছেন। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি? দাঁড়ান। বেনুদা সময় নষ্ট না করে সাধু বাবার দিকে ফিরে বলে, নিশিকান্ত বাবু, এবার আপনি বলুন বরঞ্চ। আমরা তো একেবারে অবাক, কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। সাধু বাবা এবার গম্ভীর করে বললেন, উমাচরণ আমার দাদা। ছোটবেলা থেকে ওর সাথে আমার মতের মিল না থাকলেও আমি ওকে স্নেহ এবং সম্মান করি। ওর জীবনের বহু ঘটনার কথা আমাকে সে বলতো। তার মধ্যে এটাও বলে যে ইন্দ্রনাথ ওরই সন্তান। হ্যাঁ, সামাজিক কারণে ওর স্বীকৃতি দিতে পারেনি ঠিকই, তবে সম্পত্তি বেশ কিছুটা অংশ ওকে ওনার নামে করে দিয়ে গেছে। কিন্তু আমি বলি, কিন্তু কিসের কিন্তু? আমার মনে হয় ইন্দ্রনাথ তার মায়ের কষ্টের বদলা নিতে চেয়েছিল, আর সেই কারণেই হত্যা করেছেন উমাচরণ বাবুকে। বেনুদা বলে ওঠে। ইন্দ্রনাথবাবু এবার বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার পুত্র, আর এটাও ঠিক যে আমি ওনাকে শাস্তি দিতে চেয়েছিলাম মিস্টার রায়। তবে তবে আমি ওনাকে খুন কিন্তু করিনি। একটাও বাজে কথা বলবেন নীরেন্দ্রনাথ বাবু। আপনি খুনটা করেছেন। তবে কমলবাবু এবার বলেন, তবে কি মশাই? বেনুদা এবার চেয়ার ছেড়ে উঠে আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, আসলে ইন্দ্রনাথবাবু খুন করার সব ব্যবস্থাই করেছিলেন, এবং সেই মতন রাত খাবারের সঙ্গে ঘুমের ওষুধও মিশিয়ে দিয়েছিলেন। এরপর ইন্সপেক্টর রুদ্রর দিকে তাকিয়ে বলে, পোস্টমর্টম রিপোর্টে তাই তো বলছে ইন্সপেক্টর রুদ্র। রুদ্রবাবু হকচকিয়ে বলেন, হ্যাঁ মিস্টার রে, পেটে ঘুমের ওষুধ পাওয়া গেছে। বেনুদা আবার বলতে শুরু করে, ঘুমের ওষুধের জন্য উমাচরণবাবু অঘরে ঘুমিয়ে পড়েন, এবং সেই সূচকে ইন্দ্রনাথবাবুর মায়ের কষ্টের বতলা স্বরূপ উমাচরণবাবুর বুকে ছোড়ার আঘাত করতে থাকেন। কিন্তু দেখেন, আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ মিস্টার রে। ওনার কথা থামিয়ে বেনুদা বলে, দাঁড়ান দাঁড়ান ইন্সপেক্টর রুদ্র, আমার কথা কিন্তু এখানে এখনো শেষ হয়নি। আমি অবাক হয়ে বলি, এখনো শেষ হয়নি বেনুদা? তার মানে? বেনুদা আমার দিকে তাকিয়ে এক বিখ্যাত ধারালো হাসি এসে বলে,
আসলে উমাচরণ বাবুর দেহে দুই জায়গায় আঘাতের ছাপ পাওয়া গেছে। একটা বুকে ছোড়ার আঘাত, আর আরেকটা হলো মাথায়। তবে সেটা ইন্দ্রনাথ বাবুর কাজ নয়। তাহলে অশোকবাবু, আপনি কিছু আলোকপাত করবেন নাকি? অশোকবাবু অবাক হয়ে বলেন, আমি কি করতে পারি মিস্টার রায়? বেনুদা এবার তার কাছে এসে তার দিকে ঝুঁকে পড়ে বলে, বাবাকে খুনটা করলেন কেন অশোকবাবু? বেনুদার কথায় আমরা একেবারে থ হয়ে যাই। কি করব, কি ভাববো, কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে বেনুদা কথায় অশোকবাবু প্রথমটা অভিনয় করলেও পরে উনি কেঁদে ওঠেন। বেনুদা এবার বলে, আসলে ইন্দ্রনাথ বাবু যে সম্পর্ক ওনার ভাই, সেটা উনি জানতে পেরে গিয়েছিলেন। আর উনি চাননি সম্পত্তির কানাকড়ি অংশ ওই অবৈধ সন্তানের হাতে তুলে দিতে। তাই তাই উনি উমাচরণ বাবুকে মাথায় আঘাত করে খুন করেন। কমলবাবু এবার জিজ্ঞাসা করেন, এই তাহলেই ইন্দ্রনাথবাবু সেই রাতে কিছু বুঝতে পারলেন না কেন? বেনুদা কমলবাবুর দিকে ফিরে হেসে বলে, আপনার তো দেখছি মশাই অনেক উন্নতি হয়েছে, অনেক ফাঁক সহজেই ধরে ফেলছেন। আসলে ইন্দ্রনাথ জানতে পেরেছিল। এই তাহলে মানল কেন? উনি আসলে উমাচরণ বাবু মারা গেছেন কিনা সেটা নিশ্চিত করতেই তার বুকে দুবার ছোঁড়া বসায়। তারপর বাকিটা ইতিহাস। এরপর ইন্সপেক্টর রুদ্র দিকে তাকিয়ে বেনুদা বলে, এবার আপনার চিন্ময় অপরাধী ইন্সপেক্টর রুদ্র। এবার তারে আমরা চলি। বেনুদা এবার কমলবাবুর দিকে ফিরে বলে, কি কমল বাবু, এবার যাওয়া যাক। কমলবাবু একটা দন্তবিকশিত হাসি এসে বলেন, আলবাত। আমাকে ক্ষমা করবেন কমল বাবু। প্রয়াগরাজের গঙ্গাঘাটের সামনে দাঁড়িয়ে বলে ওঠে বেনুদা। কমলবাবু অবাক হয়ে বলেন, কেন এমন বলছেন বেনুবাবু? না মানে, এত দূর এত কষ্ট করে আপনি এলেন মাঘী পূর্ণিমায় স্নান করার জন্য, কিন্তু আমার জন্য? আরে ধুর মশাই, এ কষ্ট কি শুধু আমি একাই করেছি নাকি? আপনারাও তো করেছিলেন। তাও আমার পেশার জন্যই তো আপনার পুণ্য লাভ থেকে বিরতি পেলেন। ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম মশাই, প্রবাদ কিরকম? যাহা হইতে রক্ষা হইতে পতিত হও তাহাই পাপ। এবার এবার ভেবে দেখুন, আপনি যদি উমাচরণ বাবুর মতন একজন ভালো মানুষের মৃত্যু রহস্যের সমাধান না করতেন, তাহলে আমরা পতিত হতাম, আর তার ফলে একগুচ্ছ পাপ সঞ্চয় করে আমাদের কলকাতায় ফিরে যেতে হতো। কিন্তু সেখান থেকে তো আপনি বাঁচিয়ে নিলেন, কি বেনুবাবু? এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন কমল বাবু, যে মানুষটা আমাদের এত সাহায্য করলেন, তার বিপদে তাকে সাহায্য না করতাম তাহলে আমরাও পতিতই হতাম। এবার আমি মজা করে বলি, কিন্তু স্নান সেরে পুণ্য সঞ্চয়টা তার হলো না। 144 বছর পর যখন মহাকুম্ভ হবে, তখন তো আর আমরা কেউ থাকবে না বেনুদা। বেনুদা এবার সঙ্গমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্নান করা অগণিত পুণ্যার্থীর দিকে তাকিয়ে বলে, এই যে অগণিত মানুষের বিশ্বাস, অগণিত নাগা সন্ন্যাসীদের দর্শন, গোটা ভারতবর্ষের নানান জেলার নানা ভাষাভাষী মানুষের দর্শন, তাতে কি পুণ্য সঞ্চয় করলাম না পাশে? কমলবাবু বলেন, একদম একদম ঠিক বলেছেন বীরবাবু। আর বাকি রইল স্নান। যতক্ষণ না আমরা নিজেদের চরিত্রের কুঅভ্যাসগুলোকে সরিয়ে
সৎ অভ্যাসগুলোকে আপন করে নিতে না পারছি, ততক্ষণ যত স্নানই করি না কেন সব কিছুই কিন্তু বৃথা। কি বলেন কমলবাবু? কমলবাবু এবার বেণুদের পাশে গিয়ে বলেন, এই একদম গঙ্গার জলের মতন পরিষ্কার বলেছেন বেণুবাবু। তারপর সঙ্গমের দিকে তাকিয়ে কপালে হাত দুটো জড়ো করে প্রণাম জানিয়ে কমলবাবু বলেন, জয় মা গঙ্গা, জয় মা যমুনা, জয় মা সরস্বতী। এরপর আমি বলি, একটু ভুল হয়ে যাচ্ছে যে কমলবাবু। কমলবাবু অবাক হয়ে বলেন, এই ভাইয়া তবে এই ভুল মানে? এবার আমি কপালে হাত দিয়ে বলি, জয় ত্রিমূর্তির জয়। কমলবাবু চিপ কেটে হাসি মুখে বলেন, সার্টেনলি।